আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কাদের, গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান। আগে এই দলের চেয়ারম্যান ছিল প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদ, ওনার বড় ভাই। আপনারা জানেন জাতীয় পার্টি বিগত সময়গুলোতে এই দেশের মানুষের সাথে বা তাদের নিজেদের দলের লোকের সাথে তারা কেমন আচরণ করেছে, বা তৎকালীন আপনি 2008 সাল থেকে যদি চিন্তা করেন তাহলে এই দল 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে সরকার ছিল তাদের সাথে কেমন আচরণ করেছে, এটা আমরা সবাই মোটামুটি জানি। এই দেশের সাধারণ নাগরিকগণ সহ এখন বর্তমানে জানে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ প্রয়াত, তো উনি 2018 সালে সিএমএইচে ভর্তি হয়েছিলেন। আপনারা জানেন সেটা ছিল 17 নভেম্বর 2018। 17 নভেম্বর 2018 সালে তিনি সিএমএইচে ভর্তি হয়েছিলেন। কেন ভর্তি হয়েছিলেন সেটাও হয়তো অনেকেই জানেন, আবার আমরা অনেকেই জানি না। দেখেন 2018 সালের 30শে ডিসেম্বর নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো আমরা সেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগে তিনি হুসাইন মোহাম্মদ এরশাদ এবং ওনার স্ত্রী রৌশন এরশাদ দুই পক্ষ জাতীয় পার্টির মধ্যে, অনেকেই বলতো তখন যে এগুলি ছিল নাটক। তারা জনগণকে আইওয়াশ করত, তারা সমঝোতার ভিত্তিতে নির্বাচনে যেত। আপনারা জানেন 2014 সালে একই ঘটনা ঘটিয়েছে। 2018 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ যখন বেঁকে গেল, নির্বাচনে যাবে না, তখন তার স্ত্রীর নেতৃত্বে জাতীয় পার্টি নির্বাচনে যাবে। হাসিনা তার স্ত্রী রৌশন এরশাদকেই আপন ভেবে নিয়েছে এবং তাকে সিএমএইচে পাঠিয়ে দেওয়া হলো। তো তিনি ভান করেছেন বা দলের লোকজন বলেছেন তিনি অসুস্থ, ওই জন্য তাকে সিএমএইচে পাঠিয়ে দেওয়া হয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতাল, যেটা অর্থাৎ আমাদের সামরিক বাহিনীর জন্য যে হাসপাতাল ওইটা। তো এখন আজ উনি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ প্রয়াত, ওনার ভাই গোলাম মোহাম্মদ কাদের, উনি আবার ওনার ভাই মৃত্যুবরণ করেছেন 2019 সালের 14 জুলাই। ওনার ভাই মৃত্যুবরণ করেছেন 14 জুলাই 2019 সালে ওনার ভাই মৃত্যুবরণ করেছেন। তারপরে এই দলের চেয়ারম্যান কে হবে সেটা নিয়েও অনেক নাটকীয়তা হয়েছে। তবে গোলাম মোহাম্মদ কাদের বা কাদের বর্তমান যে চেয়ারম্যান, ওনাকে ওনার ভাই এপ্রিল মাসে, তৎকালীন উনি যখন সিএমএইচে ভর্তি হয়েছিল বা উনি অসুস্থ ছিল মৃত্যুর আগে, তখন ওনার ভাইকে উনি ঘোষণা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। সেই বলে দলের লোকজন তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন কাদেরকে, কিন্তু তার ভাবি কিন্তু সেটা মানেননি। আর শেখ হাসিনাকে আবার সেখানে হস্তক্ষেপও করতে হয়েছে, আমরা যতটুকু জানি, চেয়ারম্যান কে হবে এইসব বিষয় নিয়ে। আর আচ্ছা, আমরা ওই জিনিসটা আবার 2018 সালে নির্বাচনের কথায় যাই। সেখানে দেখেন এই নির্বাচনে তারা আসন সমঝোতা করে নির্বাচনে যেত, কয়টা আসন তাদেরকে দেওয়া হবে আগেই। আপনারা কিন্তু এই বিষয়টা জানেন প্রিয় দর্শক। যদি ভুল বলে থাকি তাহলে আমার বিচার নিশ্চয়ই। ফেসবুকেরও তো এখন আপনারা তো আমাকে চিনেন, আমার আইডি সম্পর্কে অনেকেই জানেন, আমাকে খুঁজে বের করতে হবে না, জাস্ট আমাকে জানালে আপনার কাছে চলে আসবো, আপনি আমার বিচার করে দিন। বিষয় হলো কোনটা, তারা আসন ভাগাভাগি করতো নির্বাচনের আগে হাসিনার সাথে এবং হাসিনার দলের লোকের সাথে। কয়টা আসন দিবে, 33টা দিবে নাকি 26টা দিবে নাকি 11টা দিবে, আপনারা এই এইগুলি জানেন। আচ্ছা গেল, এখন আগেভাগেই নির্ধারণ করতো যে আমাদেরকে এতটা আসন দিতে হবে। এখন শুনে, নির্বাচনের আগে একটা বিরোধী দল, তারা সংসদের প্রধান বিরোধী দল, তাহলে নির্বাচনের আগে তারা কিভাবে জানে তাদেরকে এতটা আসন দেওয়া হবে? পত্রপত্রিকা কিভাবে জানে? মিডিয়ায় কিভাবে আসে বলেন প্রিয় দর্শক? তারা
এই 2008 নির্বাচনে 2018 নির্বাচনে যে কাজটা করলো দেখেন, এখানে 23টা আসন পেয়েছিল জাতীয় পার্টি। সমঝোতার জন্য প্রথমে বলেছে আসন চেয়েছিল, প্রথমে আপনার সর্বপ্রথম তারা আসন চেয়েছিল এই 70টা থেকে 80টা হোসেন মোহাম্মদ এরশাদ চেয়েছিল। তারপরে দলের সমঝোতা এসে দলের লোকজন বলেছিল 47টা আসন পাবে, 47টা। কিন্তু পরবর্তীতে তুমি সিএমএইচে গেল, যাওয়ার পরে তারা আসন পেল 23টা। এর মানে আগে থেকে নির্ধারণ করা হতো কোন কোন এলাকায় কোন কোন আসন তারা পাবে, নির্বাচনের আগে হাসিনা নির্ধারণ করে দিত। আজ যখন জিএম কাদেরের মুখে শুনি নির্বাচন সুষ্ঠু হয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনই সুষ্ঠু হয় নাই, তাহলে এই সরকার কিভাবে জাতীয় নির্বাচন সুষ্ঠু করবে? এসব কথা যখন শুনি তখন আসলে নিজেকে মনে হয় যে আমরা আসলে একেবারে গর্ধবের গর্ধব। আমরা এই দেশটাতে বসবাস করি, এই দেশের মানুষও গর্ধব, এই দেশের মানুষ সব মূর্খ, আগেও মূর্খ ছিল, এখনও মূর্খ, আর আমি তো মূর্খই, সব মূর্খ, এমনকি সরকারে যারা আছে তারাও মূর্খ। না হয়তো কেন এই জিএম কাদেরের এইরকম ফ্ল্যাটারি হাস্যকর কথা শুনেও তাকে গ্রেপ্তার করা হলো না এখন পর্যন্ত। তার দলকে নিষিদ্ধ ঘোষণার জন্য দাবি জানানো হলো। আজকে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর, যে নাকি এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করে 2018 সালে এই জিএম কাদেরের সমর্থিত সরকার শেখ হাসিনার বাহিনী, প্রশাসনিক বাহিনী এবং গুন্ডা বাহিনী মিলে যাকে নাকি পাঁজর ভেঙে দিয়েছিল, যার হার মানে তাকে মৃত্যুর কোলে সে ঢলে পড়েছিল, এই নুরুল হক নূর, সে যখন আবার গেল এই জিএম কাদেরের মতো মানে পোল্ট্রিবাজের চেয়ারম্যান, তাদের দল, তাদের কার্যালয়কে ঘুরিয়ে দিতে, তখন এই দেশের প্রশাসন এবং তার দলের লোকজন তাকে নির্মমভাবে নির্যাতন করে তাকে হাসপাতালে এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার মুখে যখন এসব কথা শুনে কেমন লাগে, বলে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মানবে না, মুক্তিযুদ্ধকে মানবে না, তাহলেই হলো এই দেশের দেশপ্রেমিক সে। আমি চ্যানেল 1 নিউজ নামক যে চ্যানেল 1-এর যে অনলাইন প্ল্যাটফর্ম আছে, আমি সেখানে এই খবরটা শুনেছি, এই খবরটা পুরাটা আমি দেখেছি। তখন আজকে সকালে উনি গতকাল এইসব বক্তব্য দিয়েছেন। তো আমি কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষে না, শেখ মুজিবের বিপক্ষে না, কিন্তু তার মুখ থেকে যখন এইসব ভালো ভালো কথা শুনি তখন গা জ্বলে। কেন জ্বলে? আরে বাবা, তুমি যেখানে অন্যায়কে তুমি কোনোদিন অন্যায় বলনি, বরং তুমি অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য একজনকে স্বৈরাচার বানিয়েছ তুমি নিজে। আজকে যদি শেখ হাসিনার একা দোষ কেউ দেয় তাহলে তারা নিজেরাও অপরাধী, কারণ শেখ হাসিনা নিজে নিজে স্বৈরাচার হয় নাই, তাকে স্বৈরাচার বানানোর পিছনে এই জিএম কাদেররা বড় ভূমিকা রেখেছেন। তার ভাই হোসেন মোহাম্মদ এরশাদ, সম্মানিত সাবেক সেনাপ্রধান, উনি এই শেখ হাসিনাকে স্বৈরাচার বানানোর পিছনে অবদান রেখেছেন। এই পরিবার রওশন এরশাদ, হোসেন মোহাম্মদের স্ত্রী, তারা নাটক করেছে। যিনি সংসদের বিরোধী দলীয় নেতা হিসাবে 24 পর্যন্ত ছিল, এই রওশন এরশাদ উপনেতা। তো আমি বলেছেন উনি যে ছোট্ট একটা কথা আমি লিখেছি, উনি তো অনেক কথাই বলেছেন, লিখেছি যে কোনো আইন করেন নাই তারা পরিবেশ, শেখ হাসিনা কোনো আইন করেন নাই, কোনো আইন করে বাদ দেন নাই। শেখ হাসিনা কোনো আইন করেন নাই, তিনি পরিবেশ সৃষ্টি করেছিলেন। তারা আসতে পারে নাই বা আসে নাই। দেখেন আপনি এই 4টা বাক্যের মধ্যে কি পার্থক্য বুঝলেন বলেন? লাস্টের 2টা বাক্য, লাস্ট একবার শেষের বাক্যটা, তারা আসতে পারে নাই বা আসে নাই। আর প্রথম 2টা বাক্য আপনি দেখেন, বলেছেন যে কোনো আইন করে বাদ দেন নাই, আপনি বলে সম্বোধন করেছেন, সম্মানসূচক। তারপর বলেছেন দেখেন, শেখ হাসিনা কোনো আইন করেন নাই, তিনি পরিবেশ সৃষ্টি করেছেন। আপনি ভিডিওটা ভালো করে দেখবেন 3টা জায়গায় তিনি
সম্মানের সাথে কথা বলেছেন, কিন্তু লাস্ট সেন্টেন্সে কি বলেছেন? তারা আসতে পারে নাই বা আসে নাই। আপনাদেরকে অসম্মান করে তিনি কথা বলেছেন। তার মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে সম্মানী, তাই তাকে আপনি করে কথা বলতে হয়। আর এখন যারা আছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই বা করে নাই, তারা হলো অসম্মানী। তারা তখন নিজেরা ইচ্ছা করে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, শেখ হাসিনা কোনো আইন করে তাদেরকে বাধা দেয় নাই। তাহলে মিয়া, তাহলে কি এই পঞ্চদশ সংশোধনী কে করেছিল? পঞ্চদশ সংশোধনী সংবিধানে কে এনেছিল? কে ত্রয়োদশ সংশোধনীকে বিলুপ্ত ঘোষণা করেছিল? কে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল? অত একটা মিথ্যাবাদী, অত চরম মিথ্যাবাদী লোক ও কীভাবে বলে যে উনি কোনো আইন করেন নাই, আইন করে বাদ দেন নাই, শুধু পরিবেশ সৃষ্টি করেছিলেন? তো পরিবেশ কি এমনি এমনি সৃষ্টি হয়ে গিয়েছিল? ত্রয়োদশ সংশোধনী যখন বাতিল করে দেওয়া হলো, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রহিত হয়ে গেল, তারপরে এখন এই সরকারের অধীনে তারা কিভাবে নির্বাচনে আসবে, যেখানে সে উপজেলা নির্বাচন করে তার ক্যাডার বাহিনী দিয়ে? প্রিয় দর্শক, মনে কষ্ট লাগে মাঝে মাঝে, তাই অনেক কথা বলি। এই জাতীয় পার্টি 2014 সালে উনি সিএমএইচে গিয়েছিল নির্বাচনের আগে। 2014 সালে 5 জানুয়ারিতে নির্বাচন হয়েছে। এর আগে তিনি সিএমএইচে ভর্তি হন এবং 12 জানুয়ারি পর্যন্ত উনি সিএমএইচে অবস্থান করেছিলেন। কারণ কি, রহস্য কি বলেন? আপনি বলেন ভাই, ওনার সিএমএইচে ভর্তি হওয়ার রহস্য কি? নির্বাচনে যায়, নির্বাচন হয়ে যায়, উনি সিএমএইচ থেকে বেরিয়ে আসেন। এসে উনি অনেক কথাই বলেন। যাই হোক, যিনি প্রয়াত এই হোসেন মোহাম্মদ এরশাদ, 2018 সালে একই ঘটনা ঘটেল, যদিও এটা একটু ক্রিটিক্যাল ছিল। তখন তিনি এই 2014 সালের নির্বাচনে উনি 33টা আসন পেয়েছিল এবং তিনি সেটাও সমঝোতার ভিত্তিতেই নিয়েছিল। বিরোধী দলে ছিল 33টা আসন নিয়ে, এবং সেটাও সমঝোতার ভিত্তিতে, এবং নির্বাচনের আগে সমঝোতা করেছিল উনি 33টা আসন পাবে। তাহলে তুই নির্বাচনের আগে তুমি সমঝোতা করে কিভাবে, তুমি জানো কিভাবে 33টা আসন পাবা? এর মানে তোমাকে হাসিনা দয়া করে 33টা আসন দিয়েছিল, আর তুমি আজকে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠাও। আমি বলবো, আমি নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সুষ্ঠু, সেটা আমি অসুষ্ঠু হয়েছে বা সুষ্ঠু হয়নি সেই মন্তব্যে আমি যাব না, আমি যেতেও চাই না। এটা নিয়ে বিতর্ক আছে। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে সুষ্ঠু হয়নি বা সুষ্ঠু হয়নি সেই মন্তব্যে আমি যাব না, যেহেতু এগুলি নিয়ে বিতর্ক আছে। কিন্তু যিনি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার সহযোগিতা করেছিলেন, যিনি ফ্যাসিবাদ সৃষ্টির সহযোগিতা করেছিলেন, যিনি একটা নির্বাচন সুষ্ঠু হয়নি সেখানে তিনি কোনো কথা বলেননি, এমনকি তিনি প্রত্যেক নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন এবং তিনি এমপি হয়েছেন। তার স্ত্রীও লাস্টে এমপি হয়েছে, এই জিএম কাদেরের স্ত্রী। তিনি কিভাবে এখন নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠায়? আবার তিনি কিভাবে কথাগুলি বলেন দেখেন, আমি কিন্তু সেন্টেন্সগুলি বলেছি আপনাদেরকে, যে কোনো আইন করে বাদ দেন নাই, শেখ হাসিনা কোনো আইন করেন নাই, তিনি পরিবেশ সৃষ্টি করেছেন, তারা আসতে পারে নাই বা আসে নাই। দেখছেন, লাস্টে হলো আসতে পারে নাই বা আসে না, আর প্রথম হলো পারেন নাই বা পারেননি। আপনি সম্মান করে কথা বলেন উনি, তার এই সম্মান। আপনারা তো খালি ভিডিও দেখেন আর আর্টিকেল অনেক কিছুই পড়েন, আর অনেকে আছে কি জানেন, এগুলি পড়েও না পড়ে খালি মানুষে কি কইছে সেটা শুনে, চিলে কান নিচে তো কান নিচে চিলের পিছনে দৌড়ানো, সে আর ওইটা যাচাইও করে না, কিচ্ছু না, সে একটা কথা বলে ফেলে, আর হলো দলকানা। বেশিরভাগই আমাদের দেশে এখন বর্তমান যে সিচুয়েশন পড়ছে, এটা হলো দলকানা। ইমান যে আপনি যাকেই বলেন না কেন, সত্য কথাটা কি না মিথ্যা, এইটা তারা বুঝে না। এখন দলের পক্ষে এক সুইপার একটা কথা বলছে দলের পক্ষে, সেই তার কাছে ভালো, কিন্তু একজন বিজ্ঞ লোক তার কাছে একটা সত্য কথা বলেছে, সে তার কাছে ভালো না। অথচ দলের হাইকমান্ড যেই কথাগুলি বলে সেই কথাগুলি একবারও শুনে না। হাইকমান্ড যখন 20 মিনিট 30 মিনিট একটা বক্তব্য দেয়, সে 1 মিনিটও বক্তব্যটা শুনে না। হাইকমান্ড যখন একটা আর্টিকেল লিখে তখন সে 1 মিনিটও এই লেখাটা পড়ে না পড়ে সে ওই আজে বাজে কথা শুনে, এদিক সেদিক শুনে এখন একজনের বিরুদ্ধে আরেকজন প্রপাগান্ডা চালাচ্ছে, তো চালাচ্ছেই সব জায়গায়, সব দলে। যেমন
আমি অনেকের লেখাই অনেক কিছুই পড়ি, কিন্তু এইসব নিয়ে যখন দেখি তখন খারাপ লাগে। আজকে এই জিএম কাদের যখন এইসব কথা বলে তখন মনে খারাপ লাগে। তারা 2014 সালে যখন নির্বাচনে এসেছিল তখন সিচুয়েশন কী ছিল? তারা যদি নির্বাচনে না যাইতো তখন বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন বর্জন করেছিল। বিএনপির সাথে 20 দলীয় জোট ছিল, তখন তারাও নির্বাচন বর্জন করেছিল। তখন এমনকি গণফোরাম সহ একাংশ অনেকেই তখন প্রায় বেশিরভাগ লোক নির্বাচন বর্জন করেছিল দল। কিন্তু এই জিএম কাদের বিরোধী দলে, জিএম কাদেরের ভাই বিরোধী দলে অংশগ্রহণ নির্বাচনে গিয়েছে এবং বিরোধী দলে অবস্থান নিয়েছে। আর তারা আজকে এমন অনৈতিকতা যাদের জন্ম, তারা আজকে নীতি শিখায় মানুষকে, তখন কেমন লাগে বলেন? তারপর তো গেল। আচ্ছা যাক, দেখেন এই দলের মহাসচিবের নাম আপনি সিরিয়ালি বলতে পারবেন না। এই জাতীয় পার্টি দলের মহাসচিবের নাম বলতে পারবেন না সিরিয়াল। আমি অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, লিখে রাখতে হয়েছে লাস্টে। আজকে তো এই রোশনের পক্ষে কথা বলে যে এরশাদ পক্ষ বহিষ্কার করে দেয়, কালকে এরশাদ পক্ষের কথা বলে রোশন পক্ষ বহিষ্কার করে দেয়। এইভাবে মহাসচিব একটার পর একটা আসতে থাকে। চেয়ারম্যান রে দে মহাসচিব আর ওই যে সংসদের যে চিফ হুইপ রাঙ্গা, মশিউর রহমান রাঙ্গা, যাকে নাকি মানুষ পরিবহন সন্ত্রাসও মাঝে মাঝে বলে, এই রংপুরে চেয়ারম্যান যখন তাকে বহিষ্কার করলো তখন বললো, তুমি কিভাবে রংপুরে রাজনীতি করো দেখে দিব। এই দলের লোক তারা। এটা 2022 সালের কথা। এরপরে হোসেন মোহাম্মদ এরশাদ 2019 সালে 14 জুলাই মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর পর মানুষকে নিয়ে খারাপ মন্তব্য করতে নাই, তো তারপরেও মাঝে মাঝে মনে কষ্ট লাগে, অনেক কিছু বলে ফেলা হয়। তো জিএম কাদের যখন আজকে ফেসিবাদকে ইনস্টল করতে চাচ্ছে এই দেশে খুব সুপরিকল্পিতভাবে, আবার তাকে অনেকেই ফ্লোর দিচ্ছে, তখন এই কথাগুলি খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। প্রিয় দর্শক, দেখেন এখানে শামীম হায়দার পাটোয়ারি বর্তমান মহাসচিব একাংশের। আর আপনারা জানেন ওই আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান, সিনিয়র চেয়ারম্যান। এরপরে চেয়ারম্যান হলো আপনার এই রুহুল আমিন খাওলাদার। আর সাবেক মহাসচিব এই মুজিবুল হক চুন্নুকে তো অব্যাহতি দিছে দল থেকে, এই যে জিএম কাদেরের দল। এখন বর্তমান জিএম কাদেরের নেতৃত্বাধীন যে জাতীয় পার্টি আছে তাদেরকে অব্যাহতি, তারা আবার দল গঠন করছে ওইখানে গিয়ে। তো তাদের নিজের দলের তো কোনো গণতন্ত্র নাই। আর তারা যেভাবে ফেসিবাদকে সহযোগিতা করেছিল, এইসব কি কোনো আইনের মধ্যে ছিল? তারা বলতেছে যে আজ পর্যন্ত তোরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনের পরে ওরা আজ পর্যন্ত একটা সরি সহ বলে নাই এই জাতীয় পার্টি। অথচ তারা এই শামীম পাটোয়ারি, হায়দার পাটোয়ারির কথা বলেছিলাম, উনি একজন ব্যারিস্টার, ওনার প্রতিষ্ঠান আছে, ওনার শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা জানি। এই যে DIU, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি পড়তে যান, এখানে উনি অনেক বিষয় এখানে পড়ানো হয়, বেসরকারি প্রতিষ্ঠান। আপনারা এটা সম্পর্কে তদন্ত করে দেখেন, এখানে অনেক ঝামেলা পাবেন, অনেক ঝামেলা পাবেন। আমার জানা মতে এখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে যারা একটু দরিদ্র, টাকা পয়সা সময় মতো দিতে পারে না, তারা যদি মেধাবীও হয় তাদেরকে সার্টিফিকেট দেয় না, ফেল করাই দেয় পরীক্ষায়। প্রশ্ন মানে তাদেরকে প্রত্যেক খাতা দেখায় ফেল করাই দেয়, অকৃতকার্য ঘোষণা করে। কিন্তু টাকা যেদিন দিব, টাকা যখন দেওয়া শেষ হয়ে যায় তখন সে পাস। 3 বছর 4 বছর 5 বছর যাই লাগুক না কেন, আপনি টাকা দিবেন, সে পাস, তাকে সার্টিফিকেটখান দিয়ে দেওয়া হয়। অথচ লোকটা ছিল মেধাবী, এই লোকটাকে আটকে রাখা অনেক কিছুই করা হয় এই DIU-তে। আপনি যান, যদি আপনি এই তদন্ত করে যদি এইটার যদি প্রমাণ যদি না পান, তাহলে আর কি বলবো? অবশ্যই প্রমাণ পাবেন, না পাইলে আমার বিচার করিয়েন। এই শামীম হায়দার পাটোয়ারি দলীয় প্রভাব খাটিয়ে এইসব করা হয়েছে করে, এবং সে এখন আবার মহাসচিব হয়েছে দলের। প্রিয় দর্শক, দেখতে অনেক কিছুই, অনেককে চেহারা দেখলে অনেক ভালো মনে হয়, কিন্তু আপনি তার কর্মকাণ্ড দেখলে মনে হবে সে পশুর চেয়ে অদম। অনেকেই আছে, আমরা দেখেছি। তো শিরোনাম যেটা দিয়েছি, এই শিরোনাম দিয়েছি এই জন্য, এবং আমি অনেক কথাই বলি। এইসব কথা বলার পিছনে কারণ হলো এই দেশের বর্তমান যে ফেসিবাদ বিরোধী শক্তি আছে তাদের ঐক্যের জন্য কথা বলি। তারা যেন একসাথে মুষ্টিবদ্ধ হয়ে ফেসিবাদ দিকে যেভাবে তারা এই দেশ থেকে তাড়িয়েছে, ফেসিবাদের যারা দূষর আছে, যারা সহযোগিতা করেছিল, তাদেরকেও যেন
দমিয়ে রাখা হয়। হ্যাঁ, এখানে যারা অন্যায় করে নাই তাদেরকে কোনো রকম তাদের প্রতি কোনো জুলুম যেন না হয়, এবং যারা অন্যায় করে নাই ঠিক আছে, কিন্তু যারা এখন ওই ইয়ের মতো, এই যে এই আপনার এই লোকটার নাম মনে থাকে না, ওই যে এই আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাইয়ের মতো, আর পান্না ওই যে যিনি হাইকোর্টের অ্যাডভোকেট উনি, এরপরে আপনার সাংবাদিক ইয়ের মতো, তার নামও ভুলে গেছি, এই ওদের মতো এমন 10, 12, 14 জন 15 জন মিলে এই যখন রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে যখন সুশীলগিরি করে যখন সমালোচনা যখন করে এই দেশের এখন বর্তমান পরিস্থিতির, তখনও মনে কষ্ট লাগে। তারা এতদিন কোথায় ছিল তাদের সুশীলগিরি? তারা কি কোনোদিন প্রতিবাদ করেছিল? যখন মানুষকে অত্যাচার নির্যাতন করতো 16-17 বছর, যখন এই দেশটাকে তারা বিক্রি করে দিয়েছিল প্রায়, তারা যখন 28 লক্ষ কোটি টাকা যখন দেশ থেকে পাচার করেছে, তারা সবার সহযোগিতায় সবাই এর সাথে জড়িত ছিল। এই পান্না মান্না এখন যে সম্পত্তি জোগাড় করেছে, যে সম্পত্তি অর্জন করেছে, তার 14 সিঁড়ি যদি বসে খায় এই সম্পত্তি শেষ হবে না। আপনি খবর নিয়ে দেখেন। অথচ বর্তমান সরকার এতটাই নার্ভাস, অথবা তারা এতটাই সুশীলগিরি করছে, তাদেরকে কোনো কিছুই বলছে না তাদের সম্পত্তি। আরে বাবা, বিগত সরকার তো বিচার বিভাগের প্রধান, যিনি প্রধান বিচারপতি, ওনাকে সহ দেশ ছাড়া করেছিল। আপনারা জানেন সুরেন্দ্র কুমার সিনহা মানে SK সিনহাকে দেশ ছাড়া করেছে। কেন? তিনি ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেছিল, তাই কেন তিনি ষোড়শ সংশোধনীকে মানে ইয়ে দেয় নাই, স্বীকৃতি দেন নাই বিচার বিভাগে, এই জন্য তাকে দেশ ছাড়া করেছে। আপনারা জানেন এইসব। আর এরকম পান্নাকে এই যে আপনার এই যে যিনি এখন বর্তমানে শেখ হাসিনার উকিল হিসেবে লড়াই করতে চায়, ওনাকে আপনারা ওনার দুর্নীতির জন্য ওনাকে আপনারা ধরতে পারেন না, ওনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা জব্দ করতে পারেন না, করলে আপনারা অবশ্যই পাবেন। এমন সম্পত্তি উনি জোগাড় করেছে যে সম্পত্তি দ্বারা ওনার 14 গোষ্ঠী চলতে পারবে, তবুও কিচ্ছু হবে না। এই শামীম হায়দার পাটোয়ারি, এই GM কাদের, তারা লক্ষ লক্ষ কোটি টাকা নিজেরা জোগাড় করেছে, উপার্জন করেছে। আর এখন তো আপনারা তো আবার অন্য বিষয়, আবার এখানকার রাজনীতি এমন একটা জিনিস, যদি কেউ দল থেকে ত্যাগ করে ছেড়ে চলে যায়, তাহলে সে হাজার অন্যায় করলো তার কোনো সমস্যা নেই। যেমন জাতীয় পার্টি থেকে আপনার এই যে আনিসুল ইসলাম মাহমুদ, এরপরে মুজিবুল হক চন্নু, হ্যাঁ, এরপর আপনার এই কি বলি, এই যে আরে এই রুহুল আমিন হাওলাদার, ওনারা, মুজিবুল হক চুন্নু, তারা এখন দল থেকে বেরিয়ে গেছে, GM কাদেরের দল থেকে। এখন তো আপনারা কিছু বলবেন না, কারণ তারা দল ছেড়ে দিয়েছে, তাদের অন্যায় শেষ, তারা অন্যায় নাই। তাদের ব্যাংক অ্যাকাউন্ট হিসাব করেন, ধরেন, তাহলে দেখবেন দেশ শান্তি হবে। তারাই গোপনে গোপনে এই দেশে আবার ইনস্টল করতে চেষ্টা করতেছে এইসব সুশীলগিরি করে। আর আনিস আলমগীর নামক একজন সাংবাদিক আছে, আপনারা নিশ্চয়ই চিনেন আনিস আলমগীর। তিনি রিপোর্টার্স ইউনিটিতেও তিনি উপস্থিত ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন। তাদেরকে গ্রেপ্তার করা হলো, কিন্তু আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হলো না। অথচ তিনি বিভিন্ন টক শোতে বলে বেড়ায় ইনক্লুসিভ নির্বাচন লাগবে, ইনক্লুসিভ নির্বাচনের দরকার। অথচ তিনি তখন কি করেছিলেন, যখন 14, 18, 24 সালে নির্বাচন হয়ে গিয়েছিল, তিনি তো এই দেশেই ছিলেন। তখন তো তিনি একদিন বলেন না ইনক্লুসিভ নির্বাচন, বরং বলেছে বিএনপি সহ 20 দল তারা কি করেছে, নির্বাচনের ট্রেন মিস করেছে, তারা ভুল করেছে, 14 সালের নির্বাচনে কেন অংশগ্রহণ করে নাই, এইসব বলেছে তারা। আপনারা তো এইসবে যদি না কান দেন, না দেখেন, তাদেরকে যদি ছাড় দেন, ভালোবাসা দেখান, তাহলে একদিন নিজেরা বিপদে পড়বেন। আমি এখন একজন লোক অন্যায় করে নাই, তাকে আমার তার প্রতি কোনো সে নাই, কিন্তু সে যখন ওই যিনি অন্যায় করেছেন, যারা অন্যায় করেছেন তাদেরকে রক্ষার চেষ্টা করবে, তখন সে তো তারা যখন ক্ষমতায় ছিল, যখন তাদের সহযোগিতা পেয়েছে, সে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সে উপার্জন করেছে। তাই তো সে এখন ওই কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের প্রতি। আরে এত সম্পত্তি অর্জন করেছি, এই সম্পত্তির একটা অংশ তো বিদেশে গিয়েছে, আমার ছেলে মেয়ে পড়াশোনা করতে গিয়েছে সেখানে। যদি আজকে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতো, তাহলে তো, যদি আজকে জাতীয় পার্টি ক্ষমতায় না থাকতো, তাহলে তো ছেলেটাকে বিদেশ পাঠাতে পারতাম না, মেয়েটাকে বিলেতে ব্যারিস্টারি পড়াতে পাঠাতে পারতাম না, এত টাকা কোথায় পেতাম? তাহলে তো হাসিনার কাছে একটু কৃতজ্ঞ থাকতেই হবে, তাই না? তাই তো তারা কৃতজ্ঞ থাকে। আর এই কৃতজ্ঞতার এখন তারা হালাল করে, কিন্তু তখন তো দুর্নীতি করে পাঠিয়েছে, সেটা কিন্তু কোনো হারাম না, এখন তারা হালাল করে।
মানুষের পেটে লাথি মেরে, বাংলাদেশের 16 কোটি মানুষের পেটে লাথি মেরে তারা অর্থ উপার্জন, অর্থ বিনা মানুষের কাছ থেকে টেন্ডারবাজি আর করে টাকা নিয়ে বিদেশে পাচার করেছে ছেলে মেয়ে সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য। আর এখন তারা এটা হালাল করে হাসিনার কাছে কৃতজ্ঞ থেকে। এই জিএম কাদেরের অবস্থা তেমন, এই শামীম হায়দার পাটোয়ারিদের অবস্থা তেমন। আপনারা হয়তো আমাকে খারাপ বলবেন এই জাতীয় পার্টির বিষয়ে, তারাও আমাকে খারাপ বলবে। আপনাদেরকে কে বলেছে আপনারা রাজনীতির মাঠে এসে বক্তব্য দিতে? আপনারা নীরব থাকেন না কেন? আপনারা যতদিন কথা বলবেন, এই বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিল, বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাথে আমরাও যুক্ত ছিলাম, আমরা এই বিষয়ে মুখ বন্ধ করব না। আমাদের কোনো দল নাই, কোনো গোষ্ঠী নাই, কিচ্ছু নাই। আমাদের শুধু যারা প্রাণ নিয়েছে গুলি করে, যারা এই দেশে 15 শতাধিক ছাত্র জনতার প্রাণ কেড়ে নিয়েছে গুলি করে, যারা এই দেশের প্রায় 30 সহস্রাধিক মানুষকে আহত করেছে, চোখ কান নাক হাত পা পঙ্গু বানিয়ে দিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে। কারণ আমরা তো কারো পয়সা খাওয়ার জন্য ধান্দায় আছি না যে ভবিষ্যতে ক্ষমতায় গেলে কিছু পয়সা খাবো, এই ধান্দাই নাই। আল্লাহর রহমতে কেউ যদি দেও, এখনও দে, তাও নিব না, এবং অতীতেও নেই নাই। অতীতে কিন্তু অনেক অফার পেয়েছি। আমাকে একজন ছাত্রলীগের একজন লোক, এই যে যুবলীগের যে ছিল, সভাপতি ছিল সম্রাট সাবেক, আমাকে বলেছে যে তুমি সম্রাট ভাইয়ের সাথে কাজ করবা। আমি স্পষ্ট বলে দিয়েছি না, আমি করব না। আমরা কোনো সময় অন্যায়কে সহযোগিতা করি নাই, অন্যায়ের সাথে যাই নাই। সুতরাং কোনো অন্যায়কে আমরা এখনও সহ্য করি না, আর ভবিষ্যতেও করব না। সেটা যদি হয়ে যায়, কেউ শক্তি প্রয়োগ করে তাতেও আমার কিছু করে না। তবে ঘৃণা তো করতে পারবো মন দিয়ে, মুখ দিয়ে তো বলতে পারবো। আর মুখ দিয়ে যদি বলতে না পারে, তবে ঘৃণা করব সারা জীবন। যদি কেউ মুখ বন্ধ করার জন্য ফোর্স করে, তাহলে কি করব? কিছু তো করার নাই, কারণ আমাদের তো শক্তি নাই, ক্ষমতা নাই, আমাদের তো আইন শৃঙ্খলা বাহিনীও আমাদের পাশে নাই। তাহলে মনে মনে ঘৃণা করব সারা জীবন। তবু এই অপশক্তিকে কোনোদিন সমর্থন করব না। এই জাতীয় পার্টির মতো এমন পোল্ট্রিবাজ জিএম কাদেরদের মতো এমন লোকদেরকে কখনোই আমরা তাদের নীতি কথা সহ্য করব না। তারা নির্বাচনে আসুক, আওয়ামী লীগের যারা অপরাধ করে নেয় তারা নির্বাচনে আসুক, আমাদের কোনো আসে যায় না। কিন্তু তাদের মুখ থেকে নীতি কথাই আমি শুনতে চাই না। আনিস আলমগীরদের মতো সাংবাদিকের মুখে নীতি কথা শুনতে চাই না। তিনি একটা টক শোতে একদিন বলেছেন, আমার কাছে সেটা আছে, এখন কি বলবো, তিনি জাতীয় পার্টির যে চেয়ারম্যান সাবেক হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসক ছিলেন। তিনি এই সামরিক শাসকের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সহ তুলনা করেছে কয়েকদিন আগে। এবং সেই টকশোতে সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে শেখ হাসিনা অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে নির্মমভাবে, ওনার ছেলে হুম্মাম কাদেরও সেই টকশোতে উপস্থিত ছিলেন। আমি জানি না উনি কি সেই মন্তব্য শুনেছিলেন কি না, যে আনিসুল ইসলাম, যার নাম এই যে সাংবাদিক, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ওই জাতীয় এরশাদের সাথে তুলনা করেছেন। তিনিও নাকি সামরিক শাসক ছিলেন, এরকম তিনি কিভাবে কথাটা বলেছেন, ব্যঙ্গ করে কথাটা বলেছেন, আমার কাছে সেই রেকর্ডটা আছে। আপনারা অনেকেই রাজনৈতিক দলের লোকজন আছেন, ওকে এইভাবে কাদা ছোড়াছুড়ি করেন, কিন্তু যারা এইসব করে তাদেরকে নিয়ে একটু পর্যবেক্ষণ করেন না, তাদেরকে একটু গবেষণা করেন না, তারা আসলে কি চায়। তো প্রিয় দর্শক, অনেক কথা বলেছি। এই সব শেষে আবার বলবো যে পাতানো নির্বাচনের মতো যেন আর নির্বাচন না হয়। বিগত সময়ে পাতানো নির্বাচন হয়েছে, দেখেন না, 23 আসন পেয়েছিল 2018 সালের নির্বাচনে, আর 11 আসন পেয়েছিল 7 জানুয়ারি 2024 সালের নির্বাচনে। সবচেয়ে বড় খারাপ লাগে কি, 11টা আসন পেয়েছিল, ওরা চুক্তি করেছিল 26টা আসন পেবে জাতীয় পার্টি। এই দেন দরবার করে 26টা আসন শেখ হাসিনার সাথে চুক্তি করে নিয়েছে যে আমরা 26টা দিবা। তা শেখ হাসিনাও রাজি হয়েছে, হইয়া ভোটের মাঠে গিয়া একেবারে দিছে মাত্র 11টা আসন দিছে। কারণ সে ছিল একজন চরম, কি বলবো, শেখ হাসিনা অত্যন্ত চাটুকারিতার দিকে অথবা মিথ্যার দিকে অত্যন্ত দূরদর্শী ছিল। কিভাবে দেখেন, তাদেরকে নির্বাচনে নিয়ে নির্বাচনের দিন দলীয় নেতাকর্মীদেরকে বলে দিছে এই আসনে তারা ভোট দিবা না। এরাও ভোট দেয় নাই, মাত্র 11টা আসন পেয়েছে। 26টার কথা ছিল, মাত্র 11টা পেয়েছে 2024 সালে। কেমন লেগেছে তখন? তারপরে জিএম কাদের বহু কথা বলেছে, নির্বাচন সুষ্ঠু হয়নি, এই সেই। দেখেন কি পোল্ট্রিবাজ, আগে থেকে গোপনে আতাত করছে নির্বাচনে পাইব। যে 26টা আসন পায় নাই সে, তখনই সে
পুলটি মারছে, বলতেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। আর যদি 26টা পেয়ে যেত তাহলে কিন্তু সে আর এই পুলটিটা দিত না। আজকে সে নির্বাচনের সুষ্ঠুর কথা সে বলে, তার মুখে এসব কথা আমাদের শুনতে হয়। প্রিয় দর্শক, খুবই খারাপ লাগে এসব শুনলে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ওই জাতীয় পার্টির লোকজনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। অনেকে আছে তৃণমূলের নেতাকর্মী ওই নিজের দলের নেতাদেরকে পুলট্রিবাজ বলে, আপনারা অনেকেই বলেন, আমরা জানি। কিন্তু দেখেন আজকে যখন এই নেতা এই ডিএম কাদের যখন বললো এইসব কথা কালকে, তখন গায়ে লাগলো যে তার মুখে কিভাবে ভূতের মুখে রাম রাম, এসব কথা ভালো লাগে না। ভূতের মুখে রাম রাম কথা ভালো লাগে না। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ। আর ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম।